আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে নৈমিত্তিক ছুটি, এটি টিকায় আসে অনেক সময় এই প্রশ্নটি। যেমন বিগত পরীক্ষায় এই প্রশ্নটি 4 বার এসেছে। বিভিন্ন পরীক্ষায় শিক্ষা এসেছে 2 বার, আর স্বাস্থ্যতে এসেছে শিক্ষা এসেছে 3 বার, আর স্বাস্থ্য ক্যাডারে 1 বার এসেছে এই প্রশ্নটি। তো এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই বিএসআর পার্ট 1 এর এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আমি আলোচনা করব। তো এখানে বিধিতে বলা আছে নৈমিত্তিক ছুটি প্রকৃতপক্ষে চাকরির বিধিমালা অনুযায়ী কোনো স্বীকৃত কোনো ছুটি না। অর্থাৎ নৈমিত্তিক ছুটি প্রকৃতপক্ষে চাকরির বিধিমালা স্বীকৃত কোনো ছুটি না। এইটা কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে, এই যে লক্ষ্য করি, কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত প্রয়োজনে অথবা অসুস্থতার কারণে কিছুদিনের জন্য কর্মে অনুপস্থিত থাকলেই এটাকে নৈমিত্তিক ছুটি বলা হয়। অর্থাৎ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে যদি কর্মে অনুপস্থিত থাকে বা অসুস্থতার কারণে, তাহলে এই ধরনের ছুটিকে বলা হয় নৈমিত্তিক ছুটি। ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এই ছুটি মঞ্জুর করতে পারেন। সদর দপ্তর থেকে বিশেষ করে এই অফিস ত্যাগের অনুমতি নেবেন, তাই না? যে অফিসে চাকরি করেন সেই অফিসের যিনি কর্তৃপক্ষ থাকবেন ওনার অনুমতিক্রমে তিনি অফিস ত্যাগ করতে পারবেন, অর্থাৎ ছুটি মঞ্জুর করে নিতে পারবেন। যেমন আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সাথে আমরা অনেক সময় সিএলএ ছুটি নিয়ে থাকি। এখানে এই নৈমিত্তিক ছুটি সম্পর্কে কিছু শর্ত আছে, লক্ষ্য করি। যদিও এটি বিধিমালা অনুযায়ী স্বীকৃত কোনো ছুটি না, তারপরেও কিছু শর্ত আছে। যেমন নৈমিত্তিক ছুটি চাকরির বিধিমালা অনুযায়ী কোনো ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটির অনুপস্থিতি হিসেবে গণ্য হবে না। অর্থাৎ নৈমিত্তিক ছুটি কারণে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, সেটি অ্যাবসেন্ট হবে না, অনুপস্থিত হবেন না। পঞ্জিকা বর্ষে, অর্থাৎ বিশেষ করে 1 বছরে মোট 20 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন, সর্বমোট 20 দিন। তবে একই সঙ্গে 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি প্রদান করা যাবে না। একটানা সর্বোচ্চ 10 দিনের বেশি এই নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যাবে না। এবং তবে এখানে একটি কথা আছে, পার্বত্য জেলায় যেগুলি আছে সেখানে আবার 20 দিন একটানা ছুটি মঞ্জুর করা যাবে, কিন্তু সাধারণ ক্ষেত্রে 10 দিনের বেশি হবে না। নৈমিত্তিক ছুটি উভয় দিকে সরকারি ছুটি যুক্ত করা যাবে না। নৈমিত্তিক ছুটির আগে এবং পরে, শুরুতে এবং শেষে সরকারি কোনো ছুটি যুক্ত করা যাবে না, উভয় দিকে বলেছে। কিন্তু এইভাবে আমরা এই নৈমিত্তিক ছুটির শর্তাবলী অবলম্বনে নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারি। যদিও নৈমিত্তিক ছুটি কোনো বিধিমালা স্বীকৃত কোনো ছুটি নয়, তারপরেও যদি টিকা আসে আমরা এইভাবে মোটামুটি লিখতে পারবো। এর পাশাপাশি আরও অন্যান্য বইয়ে যদি থাকে সেগুলো পড়ে আমরা লিখতে পারবো, তবে এটুকু লিখলেও হবে, সমস্যা নেই। এবার আমি এই বেতন পে স্কেল সম্পর্কে কিছু কথা বলবো, পে ফিক্সেশন সম্পর্কে কিছু কথা বলবো। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় শিক্ষা ক্যাডারে 2022 সালে একবার এসেছিল। পে ফিক্সেশন বলতে বোঝায় বেতন নির্ধারণ করা, তাই না? আমরা ফিক্সেশন করি না, বেতন ফিক্সেশন করি, সেটাকে পে ফিক্সেশন বলা হয়। পে ফিক্সেশন হলো সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ প্রক্রিয়া। একদম সহজ। পে ফিক্সেশন হলো সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণের একটি প্রক্রিয়া। এবং সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট, উচ্চতর গ্রেড ইত্যাদি বেতন নির্ধারণের ক্ষেত্রে পে ফিক্সেশনের মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও রয়েছে অনলাইনে বেতন নির্ধারণ। পে ফিক্সেশন বাধ্যতামূলক। বেতন নির্ধারণের ক্ষেত্রে বা পে ফিক্সেশনের ক্ষেত্রে পে ফিক্সেশন ছাড়া বেতনের কোনো পরিবর্তন করা যায় না। যেমন আমাদের বেতন আমরা সাবমিট করি 21 তারিখের পরে প্রতি মাসের, প্রথমে আমরা পে ফিক্সেশনে আমাদের তথ্যাবলী অনলাইনে অন্তর্ভুক্ত করেছি। তারপর থেকে ধারাবাহিকভাবে এখন আমাদের সব কিছু চলতে থাকবে ওই ফিক্সেশনের আন্ডারে। যে সকল ক্ষেত্রে বেতন নির্ধারণ পে ফিক্সেশন প্রয়োজন, সেই ক্ষেত্রে যেমন সরকারি
সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারি চাকরিতে, তারপরে সাময়িক বরখাস্তর পর পুনর্বহালের ক্ষেত্রে, সাময়িক বরখাস্ত যদি হয়ে থাকে পুনর্বহাল হলে আবার তখন পে ফিক্সেশন করতে হয়। পে ফিক্সেশন সম্পর্কে আরও কিছু তথ্য, ছুটি থেকে প্রত্যাবর্তনের সময় পে ফিক্সেশনে নির্ধারণের ক্ষেত্রে এই ক্ষেত্রগুলি এই সমস্ত ক্ষেত্রে পে ফিক্সেশন হয়ে থাকে আর কি। চাকরিচ্যুতির পর পুনর্বহালের ক্ষেত্রে, প্রেষণকালে বেতন নির্ধারণের ক্ষেত্রে, পদের বেতন গ্রেড উন্নীত করার কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ গ্রেড যদি উন্নীত হয় তারপরে সেখানে আবার ফিক্সেশন চেঞ্জ করতে হয়। আত্মীকরণের ক্ষেত্রে, ছুটিকালীন বেতন নির্ধারণের ক্ষেত্রে, বার্ষিক বেতন বৃদ্ধির কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে, পদোন্নতি প্রাপ্তিতে বেতন নির্ধারণের ক্ষেত্রে এবং বদলিজনিত কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে এই পে ফিক্সেশন বা বেতন নির্ধারণ করতে হয়। তো মোটামুটি এইগুলি পাশাপাশি আমরা আর পরীক্ষা যদি আসে আর অন্যান্য বই থেকে যদি পাই লিখতে পারবো, তবে এটুকু লিখলেও হবে, সমস্যা নেই। তো প্রিয় সুধীবৃন্দু, পরবর্তী ক্লাসে আমি এই যে অসদাচরণ, তাই না, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে এই প্রশ্নটি, 13 বার এসেছে পরীক্ষায়, বিগত পরীক্ষায়। এই প্রশ্নটি পরবর্তীতে আলোচনা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে, অনেকের বোরিং লাগে বড় ক্লাস হলে, সেজন্য আমি ছোট ছোট করে আলোচনা করি। তো পরের আলোচনাটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।